বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19 প্রতি মিনিটে বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সাথে আছে আমি দেবাশিস চন্দ্র সরকার। রাজধানী ত্রিপলিতে ২৬ বাংলাদেশি সহ ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করেছে অপহরণকারীরা। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় আহত ১১ জন জিনতানের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতদের মধ্যে বাকি ৪ অভিবাসী আফ্রিকান নাগরিক। প্রাথমিকভাবে জানা গেছে, মিজদা শহরে এক আদম পাচারকারীর কাছে বন্দী ছিলেন এই অভিবাসীরা। কোনো কারণে সেই ব্যক্তি খুন হলে তার স্বজন ও সহযোগীরা জিম্মি অভিবাসীদের ক্যাম্পে হামলা চালায়। নির্বিচার গুলিতে ঘটনাস্থলে মারা যান অনেকে। করোনা মহামারীর কারণে বিধিনিষেধ থাকায় ঘটনাস্থলের পরিদর্শনে যাওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে ত্রিপলির বাংলাদেশি দূতাবাস। ২৬ জন মারা গেছে, ১১ জন আহত, একজন সম্পূর্ণ সুস্থ, ৩৮ জন যেটা আমরা শুনেছি। ১০০ কিলোমিটার দূরে একজন লোক, এক বাঙালি জানিয়েছেন আমাদের মিশনের লোক সেখানে হাসপাতালে যাবে। জানতে পেরেছি যে প্রায় ২৬ জনের মতো বাংলাদেশি ক্যাজুয়ালিটি হয়েছে। তো আমরা আমাদের একটা টিম পাঠিয়েছি। টিমটা ফিরে আসলে আমরা বিস্তারিত জানাতে পারবো। দুর্ঘটনাটা কোনো একটা মিলিশিয়া গ্রুপ ঘটিয়েছে। আমরা সরকারের কাছে এখানকার জানতে চেয়েছি বিস্তারিত। আমরা এখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে রিকোয়েস্ট করেছি। তো এটা যা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা জানতে পারলে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। ২৪ ঘন্টায় আবারও করোনা রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব। বৃহস্পতিবার ভাইরাসটির নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১,১৬,০০০-এর বেশি। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ লাখ। নতুন করে ৫,০০০ প্রাণহানিতে মোট মৃত্যু ৩,৬২,০০০-এর মতো। মহামারীর ৫ মাসে এদিন সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করেছে ব্রাজিল। নতুন আক্রান্ত ২৪,০০০-এর বেশি। ১,০০০-এর বেশি মৃত্যুতে দেশটিতে প্রাণহানি ২৭,০০০ ছুঁই। আক্রান্ত ৪.৫ লাখের কাছাকাছি। যুক্তরাষ্ট্রে নতুন করে ১২০০ মানুষের মৃত্যুতে প্রাণহানি বেড়ে হয়েছে ১,৩৫,০০০। আক্রান্ত ১৭,৬৮,০০০ মানুষ। দিনের তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে। মৃত্যু তুলনামূলক কম হলেও রাশিয়াতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪.৫ লাখ। ইতালি, স্পেন, ফ্রান্সে করোনার নতুন সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী গ্রাফ অব্যাহত থাকলেও যুক্তরাজ্যে প্রাণ গেছে আরও ৪৫০ মানুষের। দর্শক, এ পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইয়েলো স্কুল অফ মেডিসিনে কর্মরত চিকিৎসক ডাক্তার আদি বাগিতি। ডাক্তার আদি বাগিতি, করোনা আপডেটে আপনাকে স্বাগতম। মৃত্যু কমলেও দিনে নতুন সংক্রমণ এখনও ২০,০০০-এর বেশি। যুক্তরাষ্ট্র এখন মহামারীর কোন পর্যায়ে রয়েছে বলে মনে করছেন? ভাইরাসের বিস্তার রোধে যা কিছু করণীয় তার কতটা করছে মার্কিন প্রশাসন? এখানে এখন ভাইরাসের যে স্লোপ সেটা এখন নিচের দিকে। এটা আমরা টের পাচ্ছি যে রেগুলার যে ডাবলিং টাইম অফ কেসেস ছিল অলমোস্ট ২ দিন, সেটা এখন ডাবলিং টাইম যেটা বেড়ে গেছে প্রায় ১০-১২ দিনে। আমাদের অনেকগুলো টিমে আইসিইউ কাজ করছিল, ৪টা টিমে। এখন সেই টিমটা নেমে গিয়েছে 3টা টিমে, এবং আমরা আস্তে আস্তে রেগুলার হসপিটাল তারপরে ক্লিনিকে রোগী দেখা শুরু করতে পারছি। তো দেখা যাচ্ছে যে আমরা যে প্রেডিকশন মডেলে দেখছিলাম যে আমাদের এই রোগীর সংখ্যা কমবে একটা পর্যায়ে, যেটা ধারণা করা হয়েছিল মের মিডল থেকে আস্তে আস্তে মের শেষে, সেটা আমরা দেখতে পাচ্ছি ফলাফল। গেল কদিনে রেমডেসিভিরের ব্যবহারে কেমন সাফল্য দেখছেন? আর হাইড্রোক্সিক্লোরোকুইনের মতো এই ওষুধেও পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি তৈরি হচ্ছে কি? করোনা চিকিৎসায় নতুন কোনো অগ্রগতি থাকলে জানাবেন আমাদেরকে। রেমডেসিভির এখনো আর্লি স্টেজে বলবো। এটা তো কেবল অ্যাপ্রুভ হলো এবং প্রত্যেকটা পেশেন্ট চয়েস করা হবে স্টাডির আন্ডারে। এই স্টাডিগুলোতে পেশেন্ট যুক্ত হবে যে সমস্ত পেশেন্ট ক্রাইটেরিয়া মিট করবে ইনিশিয়াল স্টাডির উপরে। যেমন পেশেন্ট যারা অক্সিজেনেশন 92%, তারপরে এখনো ইন্টুবেশন হয়নি বাট ভালো হচ্ছে না, এবং পেশেন্ট যারা মডারেট টু
ক্লোজ টু সিভিয়ার বলা যায়, বাট ইন্টিউবেটেড হয়নি, এই ধরনের পেশেন্টগুলোকে সিলেক্ট করবে। তো এই ধরনের সিলেকশনে স্টাডির আন্ডারে রেমডিসিভির শুরু করা হয়েছে এবং এই স্টাডি যখন প্রথম শুরু হয়েছিল চায়নাতে, এটা হাফ পথে বন্ধ হয়ে যায় বিকজ চায়নাতে কোভিড ভালো হওয়া শুরু করে। তো এরকম এখানে শুরু হয়েছেও দেরি করে। এখন যেহেতু আমরা ডিক্লাইন দেখতে পাচ্ছি স্টাডির, এই খুব কম পেশেন্ট এখন ইনক্লুডেড হয়েছে, কিন্তু সবগুলো পেশেন্ট ইনক্লুডেড হবে স্টাডির আন্ডারে। কোনো ইন্ডিভিজুয়ালি জাস্ট র্যান্ডমলি পেশেন্ট চুজ করে দেওয়া হবে না। আর হাইড্রোক্সিক্লোরোকুইনে ইনিশিয়ালি তো এটা ছাড়া আর কোনো উপায় ছিল না বন্ধ করার পিছনে, এবং এটার অনেকগুলো গুণ তখন অত বেশি ইফেক্ট বা উপকার দেখা যায়নি। আর ক্ষতির মধ্যে যেটা দেখা হয় হার্টের উপরে, যে লং কিউটি সিনড্রোম, এটা নিয়ে আমরা বেশি ওয়ারিড ছিলাম। ডাক্তার আদিবা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার ঝুঁকির মধ্যেই স্বাভাবিক জীবনযাপনের কৌশল গ্রহণ দক্ষিণ কোরিয়ার। শিক্ষা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরও যেন ভাইরাসের সংক্রমণ না হয় তা নিশ্চিতে সামাজিক দূরত্ব সহ বিভিন্ন সতর্কতা অবলম্বন অব্যাহত রাখা হয়েছে। দেশটির বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক সহ চলমান নানামুখী স্থবিরতা কাটাতে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে স্বাভাবিক জীবনে ফেরার কোনো বিকল্প নেই। আবারও প্রাণ ফিরে পেয়েছে দক্ষিণ কোরিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার খুলে দেওয়া হয় দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে স্কুলে প্রবেশের সময় নিশ্চিত করা হচ্ছে স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টি, মানা হচ্ছে সামাজিক দূরত্ব। আমার সন্তান আবারও স্কুলে আসতে পেরে খুবই খুশি। প্রতিবেশী দেশ চীন করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হওয়ায় শুরু থেকেই সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয় দক্ষিণ কোরিয়া সরকার। লকডাউন ঘোষণা না করেও সামাজিক দূরত্ব নিশ্চিতে নেওয়া হয় কড়াকড়ি। ফলে করোনার প্রকোপ ঠেকাতে সফলতা পায় দেশটি। কড়াকড়ি শিথিলের পরও স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টি অব্যাহত রাখার ঘোষণা সরকারের। 2m 이상의 피지컬 디스턴스를 দ্বিতীয় দফায় যেন সংক্রমণ না হয় সেই বিষয়টি নিশ্চিত করা সবচেয়ে জরুরি। তাই সামাজিক দূরত্ব মানা কিংবা অন্যান্য যেসব সতর্কতামূলক ব্যবস্থা আছে সেগুলো অব্যাহত রাখার কোনো বিকল্প নেই। সামাজিক দূরত্ব মেনে নেওয়া হচ্ছে বিভিন্ন নিয়োগ পরীক্ষাও। স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতে নতুন নতুন পদ্ধতি আবিষ্কারেরও তাগিদ দেওয়া হয়। দীর্ঘদিন সবকিছু বন্ধ রাখা সম্ভব না, ধীরে ধীরে সবকিছু খুলে দিতে হবেই। আবার ভাইরাস যাতে না ছড়ায় সেই ব্যবস্থাও রাখতে হবে, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব কতটা সফলভাবে মানা যায় সেই উদাহরণ সৃষ্টি করেছে দক্ষিণ কোরিয়া। পর্যায়ক্রমে দূরপাল্লার যানবাহন চালু করা হবে বলে জানায় সিউল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে দেশে জুনে আরও বাড়বে করোনা সংক্রমণের হার। আক্রান্তের পাশাপাশি মৃত্যুহারও আশঙ্কাজনক হতে পারে বলে ধারণা চিকিৎসক ও গবেষকদের। এ অবস্থায় ছুটি প্রত্যাহার ও গণপরিবহন চালুর সিদ্ধান্তে কি সরকার হার্ড ইমিউনিটির কৌশলের দিকে এগোচ্ছে? টিকা আবিষ্কার না হওয়ায় এমন কৌশল ক্ষতির কারণ হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। কঠোরভাবে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ তাদের। আলমগীর স্বপনের রিপোর্ট। করোনা আক্রান্ত বাড়ছে প্রতিদিন, শনাক্ত হয়েছে 40,000-এর বেশি। এর মাঝে প্রত্যাহার হয়েছে সাধারণ ছুটি, সীমিত আকারে খুলছে গণপরিবহন। এই অবস্থায় সামনে সংক্রমণ কতটা ছড়াবে? ব্যাপকভাবে মানুষ ঘরের বাইরে হয়ে আসছে, কর্মক্ষেত্রে যাচ্ছে, ঢাকার বাইরে গিয়েছে, আবার ফিরে আসতেছে, তারা কিন্তু রোগ ছড়াবেন। এতে করে আমরা মনে করব যে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাবে। জিনিসটা আরো খারাপের দিকে যাওয়ার আশঙ্কা অত্যন্ত বেশি। খুলে দেওয়া মানে কিন্তু বাংলাদেশ থেকে কোভিড বিদায় হচ্ছে, ব্যাপারটা সেরকম না। দেখা যাবে যে একটা জনগোষ্ঠী আমাদের হয়তোবা বেশি এফেক্টেড হবে, যাদের বয়স 60 থেকে 65, তাদের মধ্যে মৃত্যুর হার বেশি। সংক্রমণের এমন বাস্তবতায় সরকার কি হার্ড ইমিউনিটির পথে হাঁটছে, যেখানে জনগোষ্ঠীর বড় অংশ আক্রান্ত হওয়ার মাধ্যমে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা, কমবে সংক্রমণ? অবশ্য ভ্যাকসিন না আসায় এই কৌশল ভয়াবহ বলে মনে করেন বিশেষজ্ঞরা। হার্ড ইমিউনিটি বলতে আমরা বুঝি যে কমপক্ষে থ্রেশহোল্ড লেভেল 70% মানুষ সংক্রমণ হবেন। 16 কোটির দেশে 11 কোটি মানুষ এর মধ্যে আক্রান্ত হবেন। এর মধ্যে যদি 1% মানুষ মৃত্যু ঝুঁকি থাকে,
তাহলে প্রায় 11 লক্ষ মানুষ আমরা মৃত্যুর ঝুঁকির দিকে এগিয়ে যাব। এই যে হাসপাতালের রোগীর ভর্তির সংখ্যা, এটা কিন্তু একটা অবর্ণনীয় এবং চিন্তার বাইরে একটা সংখ্যা। সুতরাং এইটা আমরা কোনোভাবেই আশা করি না। হার্ড ইমিউনিটির আশায় যারা এগিয়ে ছিল তারা কিন্তু খুব কঠিনভাবে সাফার করেছে। আমরা দেখেছি বরিস জনসন নিজে ইনফেক্টেড হয়ে মূল্য দিয়েছেন। হার্ড ইমিউনিটি সংকট এবং বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব রক্ষায় বড় ঢাল বলে মনে করেন চিকিৎসক ও গবেষকরা। অর্থনৈতিক কর্মকাণ্ড যেহেতু চালু করতেই হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে অর্থনৈতিক কেন্দ্রগুলিতে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও বেশি টাইটেন করতে হবে। কম সংখ্যক লোক বের হবে, কম সংখ্যক লোক অফিসে যাবে, সেটা একটা পদ্ধতি থাকতে হবে। ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা, হাইজিন মেনটেন করা, এইগুলা সর্বোচ্চ লেভেলে এইগুলো মেনে চলতে হবে। ইমপ্লিমেন্টেশনে কিছু কিছু হয়তো স্থবিরতা, জটিলতা দেখা দেয় মাঝে মধ্যে। এখানে আরেকটু নজরদারি, আরেকটু তদারকি দরকার। চিকিৎসকরা সংক্রমণ প্রতিরোধে র্যাপিড টেস্টের পরামর্শ দিয়েছেন। এতে যত বেশি শনাক্ত হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া সহজ হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। কোনো লক্ষণ বা উপসর্গ ছাড়াও করোনায় আক্রান্ত হচ্ছে শিশুরা। বিষয়টি নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের কারণ বা উৎস অনুসন্ধানে গবেষণা জরুরি। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্তদের প্রায় 10 ভাগই শিশু, যা অন্য দেশের তুলনায় অনেক বেশি। এদের মধ্যে মারাও গেছে অন্তত 2 ভাগ শিশু। মাহফুজ মিশুর রিপোর্ট। 2 মাসেরও বেশি সময় ধরে একরকম লকডাউনে বাংলাদেশ। বন্ধ স্কুল, কলেজ, খেলার মাঠ। তাই শিশুদের বাইরে বের হওয়ার সুযোগ নেই কোনো। তারপরও নবজাতক থেকে 10 বছর বয়সী এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 1210 জন, যা শতকরা 3 ভাগ। আর 11 থেকে 20 বছরের মধ্যে এ হার আরও বেশি, প্রায় 3000 জন। তবে তাদের কেউ মারা যায়নি। তবে 0 থেকে 10 বছর বয়সী এরই মধ্যে মারা গেছে 11 শিশু। মারা যাচ্ছে বেশি বয়স, 60-এর উপরে যারা বয়স তারা বেশি মারা যাচ্ছে, কারণ তাদের ইমিউনিটি পাওয়ারটা অনেকটা কম থাকে। বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটা ভালো থাকে, যার ফলে বাচ্চারা আক্রান্ত হলে কিন্তু ডেথ রেটটা কিন্তু কমই থাকে। বিশেষজ্ঞরা বলছেন, করোনায় শিশুদের সংক্রমণের হার দেশে কিছুটা বেশি। এদের মধ্যে আবার কেউ কেউ নবজাতক। অনেকের মধ্যে ছিল না করোনার কোনো লক্ষণ বা উপসর্গও। বেশ কিছু শিশু কোভিড আক্রান্ত হয়েছে, কিন্তু দেখা গেছে তাদের মধ্যে জ্বর বা কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা, ডায়রিয়া নাই। খেলাধুলা করছে, ছোটাছুটি করছে। তারা আসছে কিন্তু অন্য রকমের উপসর্গ নিয়ে। আমাদের কখনো মনে হলো যে না, এর একটু টেস্ট করে দেখি, তো তখন আমরা বেশ কয়েকজনকে পজিটিভ পেয়েছি, কিন্তু তাদের মধ্যে কিন্তু কোভিড-19-এর যে উপসর্গগুলো সেগুলো দেখা যায় না। কঠিন এই সময়ে শিশুদের সুরক্ষায় বাড়তি সতর্কতার তাগিদ চিকিৎসকদের। বলছেন, আক্রান্ত শিশুদের রোগের উৎস নিশ্চিত হতে কাজ চলছে। কোথা থেকে পাচ্ছেন সেটা আমাদের জানা দরকার। যদি আমরা না জানি তাহলে কিন্তু এই ট্রান্সমিশনটাকে আমরা বন্ধ করতে পারবো না। আমরা এইটাও জানি না এই করোনা ভাইরাসগুলো যেটা আসলে শুধু শিশুদের জন্যে, সেই ভাইরাসগুলো আবার ডিফারেন্ট কিনা। এটা নিয়ে অনেক গবেষণা হওয়া দরকার। দোকানে বা বাজারে বা খোলা জায়গায় শিশুদেরকে নিয়ে যাব না। বাতাস খাওয়ানোর নামে যদি আমরা শিশুদেরকে না নিয়ে যাই, স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে আমরা আমাদের প্রাণপ্রিয় সন্তানদেরকে, শিশুদেরকে কোভিড রোগমুক্ত রাখতে পারব। ঘরবন্দি এই সময়ে শিশুদের বিনোদন ও মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। করোনা বিষয়ে কথা বলতে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডাক্তার আমিন আহমেদ খান। তিনি রংপুর স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক। ডাক্তার আমিন, আপনাকে স্বাগত করোনা আপডেটে। রংপুরে তো করোনা শনাক্তের সংখ্যা 400 পেরিয়েছে। রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে কিভাবে? ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং দেশবাসীকে আমি রংপুরের তথ্য উপস্থাপন করার সুযোগ পাচ্ছি। আজকে যদি আমি রংপুর ডিভিশনকে চিন্তা করি, তাহলে আমি ডিভিশনে আমার রোগী শনাক্ত হয়েছে 959 জন, পরীক্ষা করা হয়েছে 13,265 জনের। এর মধ্যে রংপুরে এফেক্টেড হলো 388 জন, পঞ্চগড়ে 55 জন, নীলফামারীতে 108 জন, লালমনিরহাটে
35 জন, কুড়িগ্রামে 64 জন, ঠাকুরগাঁয়ে 84 জন, দিনাজপুরে 188 জন, গাইবান্ধাতে 37 জন। এখন তথ্য বিশ্লেষণ করি, দেখা যাবে যে আমি রংপুরে সবচেয়ে বেশি টেস্ট করেছি, দ্যাট ইজ 4065 জন, এখানে 388 জন। আর সবচেয়ে কম করেছি 651 জন, লালমনিরহাটে, ওখানে রোগী হলো 35 জন। তার মানে আমরা যে তথ্যটা বলছিলাম যে টেস্টগুলো যত বেশি করা যাবে তত আমাদের পরীক্ষায় শনাক্ত হবে রোগী বেশি। এই তথ্যে একটা ছোট্ট তথ্য, কিন্তু এটা তো কিন্তু সত্যি যে টেস্ট যেখানে বেশি হচ্ছে সেখানে শনাক্ত বেশি হচ্ছে। এখন আমি বিশ্লেষণে আসি যে এইখানে দেখেন খেয়াল করে যে আজকে আমাদের রোগী আমাদের যতগুলো ছিল 959 জন, তার মধ্যে 312 জন আমরা সুস্থ হয়ে বাড়ি চলে গেছে, 14 জন রোগী মারা গেছে। এই 14 জন রোগী তথ্যপত্রের বিষয়গুলো আমরা গণমাধ্যমে এর আগেও জেনেছি। আপনার কাছে সুনির্দিষ্ট প্রশ্ন হচ্ছে যে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে কিভাবে, সেই বিষয়ে যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, এটা বলবো আমি। এই রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে, আমাদের 167 জন হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, আর 466 জন যাদের কোনো সিমটম নাই তাদেরকে আমরা হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দিচ্ছি। এবং তাদের সাথে আমাদের প্রতিদিন টেলিমেডিসিনে কথা হচ্ছে। টেলিমেডিসিনে আমরা প্রতিদিন তাদের আপডেট নিচ্ছি। তাদের কোনো সমস্যা থাকলে আমাদের ডাক্তার তার বাসায় চলে যাচ্ছে, বাসায় যেয়ে তাদেরকে দেখছে, যদি তাদেরকে ঝুঁকি মুক্ত মনে হয় তাহলে বাসায় থাকছে, যদি ঝুঁকিযুক্ত মনে হয় তাহলে তাকে আমরা হসপিটালে নিয়ে এসে চিকিৎসার আওতায় নিয়ে আসছি। আপনার কাছে আমার পরের প্রশ্নটি হচ্ছে যে গ্রামের চেয়ে তো শহরে আক্রান্তের হার বেশি, এটির কারণটি কি? গ্রামের, আমি এটা একটা ভালো তো জিনিস জানতে চেয়েছেন, আমি বলি আর কি, এখানে সিটি কর্পোরেশন যদি বলি, সবচেয়ে আক্রান্তের হার রংপুর সিটি কর্পোরেশনে। রংপুর সিটি কর্পোরেশনে কিন্তু আমাদের স্বাস্থ্য বিভাগের কোনো লোক আমরা কাজ করি না, এটা দেখে মেয়র সিটি কর্পোরেশন। এখানে শুধু একজন চিফ মেডিকেল অফিসার আছে। চিফ মেডিকেল অফিসারের তার এখানে নেটওয়ার্ক নাই। এইখানে যদি আমি তথ্য 220-এরও উপরে, রংপুর সিটি কর্পোরেশনে 320-এর উপরে এখানে এফেক্টেড। এখানে পিপুল হলো 10 লক্ষ জনগণ, আর উপজেলা মানে রংপুরের উপজেলাতে 20 লক্ষ জনগণ। এইখানে আমরা যদি চিন্তা করি 68 জন মানে আক্রান্ত। আর ডাক্তার আমিন, আপনি আবারও সেই তথ্য উপাত্তের দিকে যাচ্ছেন। আমার প্রশ্নটি হচ্ছে যে আক্রান্তের কারণটি আসলে কি, সেটি যদি আপনি একটু ব্যাখ্যা করেন। কারণ যদি বলি, এখানে এফেক্টেড হলো পুলিশ, আনসার, র্যাব। পুলিশ, আনসার, র্যাব এরা যথেষ্ট কাজ করতেছে, কিন্তু এরা যে বাসায় যেখানে থাকে সেখানে কিন্তু তাদের বিছানা 1 ফিট দূরে, অনেক সময় তারা দুজন এক বিছানায় ঘুমায়। তারা সারাদিন পরিশ্রম করে। পুলিশ, র্যাব, আনসার, এটা ব্যাপক সংখ্যক। যদি আমি ডাটা দেই তাহলে 100 উপরে এফেক্টেড। যে পরিমাণ আক্রান্ত, সেই আক্রান্তের মধ্যে বেশিরভাগ আক্রান্তই হচ্ছে পুলিশ, আনসার এবং র্যাব, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই বেশি আক্রান্ত হয়েছেন, সাধারণ জনগণ কম আক্রান্ত হয়েছেন। এবং আমার ডাক্তার নার্স এর সাথে আমার ডাক্তার নার্স যদি আমি চিন্তা করি 91 জন। মোট কথা ফ্রন্টলাইনাররাই বেশি আক্রান্ত হচ্ছে রংপুর বিভাগের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে, সেটি আপনি বলতে যাচ্ছেন। আমার শেষ প্রশ্নটি হচ্ছে, আক্রান্তের সংখ্যা যেহেতু বাড়ছে, সেক্ষেত্রে পরীক্ষার জন্য রংপুর বিভাগের নতুন কোনো পিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ রয়েছে কিনা? এটা একটা চমৎকার প্রশ্ন করেছেন। আসলে সত্যিকার অর্থে আমাদের যতগুলো পরীক্ষা করা দরকার আমরা সেটা করতে পারছি না। আমাদের পিসিআর ল্যাব আছে 2টা, এটা সর্বোচ্চ আমরা প্রতিদিন 376টা করে করতে পারছি, এবং এটা আমাদের অব্যাহত আছে। কিন্তু আমাদের যদি প্রতিদিন আমাদের ব্যাকলগ হয়ে যাচ্ছে, মিনিমাম 5-6 দিনে 1000-1500, আমাদের 1000-এর উপরে আমাদের ব্যাকলগ হয়ে যাচ্ছে, আমরা পরীক্ষা করতে পারছি না। যে রোগীটার স্যাম্পল নিয়ে আছি সে তো সাসপেক্টেড,
সেই রুগীটাকে যদি আমি তাড়াতাড়ি পরীক্ষা করে আইসোলেশনের মধ্যে না নিয়ে আসি তাহলে সেই রুগীটা তো ছড়াচ্ছে। সেটি একটি চ্যালেঞ্জ নিঃসন্দেহে। সেক্ষেত্রেই আমরা জানতে চাইছি যে নতুন কোনো পিসিআর ল্যাব স্থাপনের কোনো উদ্যোগ রয়েছে কিনা রংপুরে? উদ্যোগ আমরা প্রত্যাশা করছি যে এবং আমরা ডিমান্ড দিছি যে 2টা পিসিআর ল্যাব রংপুর ডিভিশনে আরো স্থাপন করা হোক। কিন্তু আরেকটা সুযোগ সেটির বিষয়ে কি কোনো অগ্রগতি জানতে পেরেছেন এখন পর্যন্ত? আপডেট ডায়াগনস্টিক আমরা অনুমতির জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। এখন এটা অনুমোদন পেলে হয়তো হবে। ধন্যবাদ ডাক্তার আমিন আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্বাস্থ্যবিধি না মেনে ঘাট পারাপারের হিড়িক পড়েছে মাদারীপুরের কাঁঠালবাড়িতে। ঘাটের খবর জানাতে মাদারীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার। প্রদ্যুৎ, শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে যাত্রী চাপ কেমন দেখছেন? দেবাশিস, আমি ঠিক আপনাকে সরাসরি আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের দর্শকদের দেখাতে যাচ্ছি কি পরিমাণ চাপ রয়েছে এই ঘাটে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ফেরি, একটি কেটাই ফেরি যাচ্ছে এবং এই ফেরিটিতে কিন্তু সম্পূর্ণ যাত্রী বোঝায় এবং যাত্রীদের চাপে কিন্তু এখানে আমরা দেখতে যে বিষয়টি পাচ্ছি যে সেটি যে অনেক যানবাহনও কিন্তু নেওয়া যাচ্ছে না, শুধুমাত্র যাত্রী চাপ অতিরিক্ত থাকার কারণে। এবং এই সকাল থেকেই কিন্তু শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে এই একই পরিস্থিতি আমরা দেখতে চাচ্ছি, যেই ধারা কিন্তু গত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি যে বিষয়টি আপনি জানেন যে এই যেই গাদাগাদি করে যাত্রীরা দক্ষিণাঞ্চল থেকে কর্মস্থলে ফিরছেন, এতে কিন্তু চরম স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। কারণ করোনা সংক্রমণের ক্ষেত্রে যে 3 ফুটের দূরত্ব, সেই 3 ফুটের দূরত্ব কিন্তু এখানে মানার কোনো বালাই আমরা দেখছি না। অপরদিকে আমরা এখানে স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের দেখেছি যে তারা তৎপর রয়েছে, তবে এক্ষেত্রে অতিরিক্ত চাপ থাকায় তেমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ধন্যবাদ প্রদ্যুৎ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজবাড়ির দৌলতদিয়া ঘাটের কাছে আছেন সহকর্মী কাজী তানভীর মাহমুদ, এবারে তিনি যুক্ত হচ্ছেন। তানভীর, গতকাল তো দিনভর যাত্রীদের বেশ ভিড় ছিল, আজ সকালে চিত্রটা কেমন দেখছেন? দেবাশিস, আপনি ঠিক যেমনটি বলছিলেন, আমি যদি একটু আমার ক্যামেরায় দেখাতে চাই, আমার হাতের যে ডাইনে ফেরিটি রয়েছে বিশিষ্ট মতিউর রহমান, এই ফেরিটাতে কিন্তু এখন ঢাকাগামী যাত্রীদের লোড করা হচ্ছে। আর কিছুক্ষণ আগে একটি ফেরি শাহ আলী সেটি ছেড়ে গেছে। তো এই যে এখন আমরা ক্যামেরা যদি একটু দেখাতে চাই, প্রচুর ভিড় এবং সাধারণ মানুষরা পায়ে হেঁটে ঢাকার পথে রওনা দিয়েছেন ঈদের ছুটি শেষ করে জীবন জীবিকার তাগিদে। আবারও কিন্তু ইট পাথরের যে শহর রয়েছে ঢাকা, সেখানে তারা ফিরে যাচ্ছে। করোনা ভাইরাসের কারণে যে সকল স্বাস্থ্যবিধি রয়েছে সে সকল স্বাস্থ্যবিধি অনেকেই মানছেন না, কারণ আমরা তাদের মধ্যে কোনো ধরনের সামাজিক বা শারীরিক দূরত্ব কিন্তু দেখতে পাইনি। অনেকেই কিন্তু আছেন যাদের মুখে মাস্কও নেই। তো দৌলতদিয়া ঘাটের যে পরিমাণ সাধারণ মানুষের জটলা সৃষ্টি হচ্ছে, এখান থেকেও কিন্তু করোনা ভাইরাস মহামারীর আরো বেশি রূপ নিতে পারে। তবে গলন্দ ঘাট থানা এবং রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্যরা কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্যবিধির রক্ষার জন্য তারা এখানে নির্দেশনা দিচ্ছেন এবং তারা তদারকি করছেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আজকে দৌলতদিয়া এবং পাটুরিয়া নৌ রুটে যানবাহন এবং যাত্রী পারাপারে 7টি ফেরি চলাচল করছে বলে আমাদেরকে জানিয়েছে বিআরডব্লিউটিসি। সময়ের সাথে সাথে ঢাকামুখী গাড়ির আরো চাপ বৃদ্ধি পাবে। দেবাশিস, ধন্যবাদ তানভীর আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঈদ উল ফিতর উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লাভলি বিথি। এখনও ছুটি শেষ হয়নি, কিন্তু অনেকেই ঈদ শেষে ফিরছেন। রাজধানীর প্রবেশপথ গাবতলীর অবস্থা কেমন দেখছেন? দেবাশিস, অনেকেই বলা যায় না, তবে কিছু কিছু মানুষ আসছে ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ভর্তি করে আসছে। এছাড়া অটো, ব্যাটারি চালিত যে রিক্সা দেখছেন সেগুলোতেও কিন্তু মানুষ আসছেন। তারা কিন্তু বলছেন যে এত বড় বড় ব্যাগ নিয়ে তারা আসছে, তাদের কষ্ট হচ্ছে, কিন্তু যেহেতু ঈদের ছুটি শেষ, সাধারণ ছুটিও আর বাড়ছে না, সে কারণে তারা এখন আসছে। তবে মূল চাপটা কিন্তু যেহেতু 30 তারিখে সাধারণ ছুটি শেষ, তারপর আর বাড়ছে না, মূল চাপটা আগামীকাল থেকে শুরু হবে বলাই যায়। আর অনেকেই কিন্তু ওয়েট করছেন, যেহেতু বলা হচ্ছে সীমিত আকারে গণপরিবহন চলবে, তার জন্য কিন্তু অনেকে ওয়েট করছেন যে গণপরিবহন চললে তারপর হয়তো তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে কিছু কিছু মানুষ আসছেন,
দূর দূরান্ত থেকে ভেঙে ভেঙে তারা আসছেন, যেহেতু একবারে আসার কোনো সুযোগ নেই। আর আরেকটি বিষয় হচ্ছে যে শারীরিক দূরত্বের কথা যদি বলি, সবাই যে মানছেন সেটাও না, কারণ যেহেতু সাধারণ ছুটি যেহেতু শেষ হয়ে গেছে, অন্যদের মধ্যে একটা ঢিলাঢালা ভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তারাও কিন্তু মনে করছেন যে করোনার যে প্রভাব সেটাও হয়তো আসলে ধীরে ধীরে কমে আসছে, মানে তাদের মধ্যে ঢিলাঢালা ভাব আমরা লক্ষ্য করছি। কিন্তু যদিও এখনই কিন্তু সঠিক সময় যে সর্বোচ্চ সতর্ক থাকার, এবং সর্বোচ্চ সতর্ক না থাকলে কিন্তু। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একদিনে 2000-এর বেশি সন্দেহভাজন করোনা রোগীর নমুনা পরীক্ষা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার বা NILMRC। একক প্রতিষ্ঠান দিনে সর্বোচ্চ PCR টেস্টের রেকর্ড এটি। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের কাজটিও করছে NILMRC। আর পরীক্ষা হচ্ছে ঢাকা ও ঢাকার বাইরে থেকে পাঠানো নমুনা। চট্টগ্রাম মহানগর কিংবা 15 উপজেলা, সব জায়গার চিত্র এমন। সুরক্ষা ছাড়াই অবাধে ঘুরছে মানুষ, সচেতনতার বালাই নেই। ভুলে লাগাই না, অবশ্য ভয় আছে। নিশ্চয় নিতে পারতেছি না, তো কিছুক্ষণ খোলা রাখি কিছুক্ষণ বন্ধ রাখি এরকম। করোনার ভয় করে লাভ হবে? পেটে ভাত না তুললে ভয় করে কি করবো? আমার বসে থাকলে কেউ খানা দিব? মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চললেও পাল্টায় না চিত্র। মানুষের চলাচলটা বেশি, স্বাভাবিকভাবেই হচ্ছে গিয়ে যে মানে সামাজিক দূরত্বটা এটা কম আর কি মানছে লোকজন। আমরা চেষ্টা করে যাচ্ছি। চট্টগ্রামে BITID-তে করোনার নমুনা পরীক্ষা শুরু হয় গেল 26 মার্চ। 3 এপ্রিল মেলে প্রথম রোগী। গত 5 মে চট্টগ্রামে মোট আক্রান্ত ছিল 110 জন। মাত্র 23 দিনের ব্যবধানে 2200 ছাড়িয়েছে এই সংখ্যা। মৃত্যুর হারও বেড়েছে পাল্লা দিয়ে, যা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানার ফল বলছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসটি হয়তো তার চরিত্রটা পরিবর্তন করে ফেলেছে, এবং কিন্তু জনগণ যেহেতু সচেতন ছিলেন না এতদিন, এবং তারা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে লকডাউন ভেঙে মোটামুটি বাজারে হাটে সব জায়গায় কিন্তু মানুষ ভিড় বাড়িয়েছে। যে কথা লকডাউন এটা প্রপারলি হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য বলছি, এটাও কিন্তু প্রপারলি মেনটেন করা হয়নি। চট্টগ্রামে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় নমুনা পরীক্ষা ও চিকিৎসা নিয়ে দেখা দিয়েছে সংকট। সরকারি কোভিড হাসপাতাল ও ফিল্ড হাসপাতালে শয্যার চেয়ে রোগী বেশি। এই অবস্থায় করণীয় ঠিক করতে চট্টগ্রামে জরুরি সমন্বয় সভা করেন তথ্যমন্ত্রী। আমার সুরক্ষা যদি আমি না দিই, তাহলে কাউকে তো জোর করে দেওয়ানো সম্ভব নয়। তবে হয়তো ঘোরাঘুরি করা কোনোভাবেই সমীচীন নয়। চট্টগ্রামে হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রশাসনও। গত 2-3 সপ্তাহ ধরে আমাদের সংক্রমণের হারটা অনেক বেশি তুলনামূলক আগের সময়ের তুলনায়। অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা কিন্তু প্রতিনিয়তই আমরা নতুন নতুন সিনারিও আসতেছে, নতুন নতুন ব্যবস্থার দিকে আমরা যাচ্ছি। শিহাব জিশান, যমুনা নিউজ, চট্টগ্রাম। একদিনে 2000-এর বেশি সন্দেহভাজন করোনা রোগীর নমুনা পরীক্ষা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার বা NILMRC-তে। একক প্রতিষ্ঠানে দিনে সর্বোচ্চ PCR টেস্টের রেকর্ড এটি। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের কাজটিও করছে NILMRC। আর পরীক্ষা হচ্ছে ঢাকা ও ঢাকার বাইরে থেকে পাঠানো নমুনায়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার বা NILMRC-র অবস্থান রাজধানীর শেরেবাংলা নগরে। যদিও শহরের অলিগলিতে নমুনা সংগ্রহে ছোটেন কর্মীরা, পর্যাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট না থাকলেও এই প্রতিষ্ঠানটি নমুনা সংগ্রহে শীর্ষে। আমাদের সেন্টারে মূলত বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল থেকে ডিভিশনাল লেভেল থেকে স্যাম্পলগুলো আসে, এবং আমাদের ডিরেক্টর সার্জন আমাদের অনুমতি দেন যে অমুক জায়গায় যেতে হবে, তোমাকে অমুক বাসাটাতে স্যাম্পল কালেকশন করে নিতে। তখন আমরা আমাদের টিম নিয়ে চলে আসি। সংগ্রহের পর নিজেদের PCR ল্যাবে হয় পরীক্ষা। একদিনে 2000-এর বেশি পরীক্ষা করে রেকর্ড গড়েছে NILMRC। ঢাকা ছাড়াও বিভিন্ন জেলা থেকে এখানে নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। আমরা রেজাল্ট 24 ঘন্টার মধ্যে দেওয়ার জন্য খুবই চেষ্টা করি, এবং আলহামদুলিল্লাহ অধিকাংশ ক্ষেত্রে পেরে যায়। কখনো কখনো গেস্ট স্যাম্পল মানে অন্যান্য ডিভিশন থেকে যখন স্যাম্পল এসে যায় এবং অনেক লোড হয়ে যায়, তখন হয়তো আমাদের 1-2 দিন 3 দিন সময় লেগে যাচ্ছে ওইগুলো পার করতে। ল্যাবটির পরিচালক জানালেন, দেশের সরকারি বেসরকারি পর্যায়ে সব ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারের মান নিশ্চিত করতে স্থাপন করা হয় এই প্রতিষ্ঠান। কিন্তু কার্যক্রম শুরুর মাসেই দেখা দেয় করোনার প্রকোপ, তাই সাথে সাথেই কাজে লাগানো হয় এখানে বসানো PCR ল্যাব। বৈরী পরিস্থিতির মধ্যেও বন্ধুসুলভ একটা আভ্যন্তরীণ পরিস্থিতি এখানে তৈরি করে আমাদের এই নমুনা পরীক্ষার কাজটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং আমরা আজকে দেশের প্রথম স্থানে
নমুনা পরীক্ষার দিক থেকে দেশের প্রথম স্থান অধিকার করেছি, যেটা এই প্রতিষ্ঠানে সত্যিকার অর্থেই প্রাপ্য জাতীয় প্রতিষ্ঠান হিসাবে। NILMRC-তে 3টি মেশিনে পরীক্ষা হচ্ছে, চেষ্টা চলছে এ সংখ্যা আরও বাড়ানোর। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, শেষ করব করোনা আপডেট। তার আগে এক নজরে দেখে নেব বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সবশেষ তথ্য। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাণহানি ছাড়ালো 3,62,000, আক্রান্ত 59 লাখের বেশি। 24 ঘন্টায় রেকর্ড 1,16,000-এর বেশি সংক্রমিত, একদিনে 5,000-এর বেশি মৃত্যু। যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে 1,03,000-এর মতো, নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 23,000-এর কাছাকাছি। মোট আক্রান্ত 17,68,000-এর বেশি, একদিনে 1200-র বেশি মৃত্যু। একদিনে ফের 1,000-এর বেশি মৃত্যু দেখল মহামারীর বর্তমান হটস্পট ব্রাজিল। মোট প্রাণহানি 27,000 ছুঁই, আক্রান্ত 4.5 লাখের কাছাকাছি। নতুনভাবে সংক্রমিত রেকর্ড 24,000-এর বেশি মানুষ। রাশিয়ায় আরও 8,500 নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মোট আক্রান্ত 3,80,000-এর কাছাকাছি। 250 জনের মৃত্যুতে 4100 ছাড়ালো প্রাণহানি। একদিনে প্রায় 400 মৃত্যুতে ব্রিটেনে প্রাণহানি 38,000 ছুঁই, মোট আক্রান্ত 2,70,000-এর মতো, নতুনভাবে সংক্রমিত প্রায় 2,000 মানুষ। ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 33,000, একদিনে মারা গেছেন 70 জন, আক্রান্ত 2,32,000, নতুন সংক্রমণ শনাক্ত প্রায় 600। এই ছিল করোনা আপডেটে প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।